হিস্ট্রি বইটির চ্যাপ্টার 12। তো এই চ্যাপ্টার 12 মূলত এটা আমাদের তিতাস পাবলিকেশনের বই থেকে আমরা করাচ্ছিলাম। তো তিতাস পাবলিকেশনের বই চ্যাপ্টার 12, তার নাম হচ্ছে জ্যামিতিতে ভেক্টর প্রয়োগ। তো এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার এবং খুবই ছোট একটা চ্যাপ্টার। প্রথমেই বলে রাখি, এই চ্যাপ্টারের ম্যাথ গুলা অনেক সহজ এবং এই চ্যাপ্টারের ম্যাথ গুলা করতে গেলে আপনাদেরকে এই চ্যাপ্টারের বইয়ের শুরুতেই যে সূত্রগুলো দেওয়া আছে সূত্রগুলো মুখস্থ করতে হবে। যেমন আমি যদি সূত্রগুলো একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এই যে 1 নম্বর একটা সূত্র, এখানে কি বলছে যে এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ আর ইকুয়াল এ প্লাস টি বি, যেখানে টি একটি প্যারামিটার। তো এটা একটা সূত্র। এই সূত্রটা আমরা প্রমাণ করব যে এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল সরলরেখার ভেক্টরের সমীকরণ এটা হচ্ছে কিনা। তো একটু পরে আমরা ম্যাথ করব এবং এটা আমাদের হচ্ছে একটা থিওরি আছে, সেই থিওরিটা প্রমাণ করে আমরা বুঝতে পারবো যে আর ইকুয়াল এ প্লাস টি বি কিভাবে হয় এবং টি একটা প্যারামিটার। এখানকার এটা কিভাবে প্যারামিটার হয় সেটা আমরা দেখবো থিওরামটাতে। আর এরপরে যে আমাদের সূত্রগুলো আছে, এই সূত্রগুলো মূলত প্রতিটা সূত্র দিয়েই একটা করে ম্যাথ আছে এই চ্যাপ্টারে। যেমন আমাদের প্রশ্ন এরকম দেওয়া থাকবে যে এ বিন্দুগামী এবং বি ও সি বিন্দুদ্বয়ের বি ও সি বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে পারবে। তো ভেক্টর সমীকরণটা কি? এই যে এটা প্রথমে লিখবো যে সূত্র, আমরা জানি আর ইকুয়াল এ ভেক্টর প্লাস টি, এরপর হচ্ছে কি সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো এখানে আবার এই যে এ ভেক্টর আছে না, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এখানে তো ভেক্টর গুলো দেওয়া আছে আর ওখানে ভেক্টর গুলো মান দেওয়া থাকবে। যেমন এ ভেক্টর ইকুয়াল মান দেওয়া থাকলো যে 2 3 4। এটাকে যদি আপনি ভেক্টর আকারে লেখেন যে এইভাবে লেখা যাবে 2i প্লাস 3j প্লাস 4k। এইভাবে কি ভেক্টর আকারে লিখলেন। এখন এই যে এ ভেক্টর, এরকম বি ভেক্টর একটা মান দেওয়া থাকবে, সি ভেক্টর একটা মান দেওয়া থাকবে। তো এখানে এ ভেক্টর আছে, যে এ ভেক্টরের জায়গায় এটা লিখতে হবে। এরপর আছে এই জায়গাতে হচ্ছে সি ভেক্টর থেকে বি ভেক্টর বাদ দিয়ে যে মানটা থাকবে সেই মানটা টি ইন্টু ওই মানটা বসাইতে হবে। ঠিক আছে, এরপর যোগ করে দিতে হবে, যোগ করে দিয়ে যে মানটা বের হবে সেটাই মূলত এই যে এ বিন্দুগামী এবং বি ও সি বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার সমান্তরাল সমীকরণ, যেখানে এই যে আর, এই আর ভেক্টরের মান হচ্ছে যে আর ইকুয়াল এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ঠিক আছে। তো এরকম করে এই চ্যাপ্টারে অনেকগুলা সূত্র আছে এবং প্রতিটা সূত্র দিয়ে কি বললাম যে একটা করে ম্যাথ আছে। তো ম্যাথ যখন করবো তখন আমরা আবার সূত্রগুলো আপনাদেরকে দেখাবো। এই সূত্রগুলা প্রতিটাই মানে যখন যে ম্যাথটা পাবো ওই ম্যাথের আন্ডারে যে সূত্রটা প্রয়োগ হচ্ছে সেই সূত্রটা আমরা আপনাদেরকে তখন দেখাবো। দেখেন এখানে মোটামুটি 15টা সূত্র আছে। ঠিক আছে, অর্থাৎ 15 প্রকারের ম্যাথ আছে। 15টা সূত্র দিয়ে 15টা ম্যাথ আছে ধরে রাখেন। এই জন্য প্রতিটা সূত্র একদম মুখস্থ করতে হবে। তাহলে এখন প্রথমে আমরা আজকের এই পার্টটাতে দুইটা থিওরাম দেখবো, খুবই গুরুত্বপূর্ণ দুইটা থিওরাম। একটা হচ্ছে উপপাদ্য 1 এবং আর একটা দেখবো আমরা উপপাদ্য 5। এই দুইটা থিওরাম দেখবো এই পার্টের। পরের পার্ট গুলা থেকে আমরা হচ্ছে ম্যাথ সলভ করা শুরু করবো। ওকে, তাহলে প্রথমে আসি আমাদের 1 নাম্বার যে হচ্ছে আমাদের 1 নাম্বার যে সূত্রটা ছিল সেই সূত্রটা মূলত এখানে প্রমাণ করতে হবে। তো আমাদেরকে বলছে দেখেন যে দেখাও যে এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণটা হবে আর ইকুয়াল এ প্লাস টিবি, যেখানে এটি হচ্ছে একটা প্যারামিটার। অথবা আমাদেরকে প্রমাণ করতে হবে যে আর মাইনাস এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর ইকুয়াল 0। তো এটা আমরা এখন প্রমাণ করবো। তাহলে প্রথম কথায় আসি যে এখানে দেখেন প্রথমে বলছে কি এ বিন্দুগামী বি ভেক্টর সরলরেখা। তো সাপোজ ধরেন যে এ একটা বিন্দু যার অবস্থান ভেক্টর এ, এ বিন্দুগামী, এই বিন্দু দিয়ে একটা সরলরেখা আমরা রাখলাম। এটা একটা সরলরেখা। এই যে এই সরলরেখাটা ধরেন যে এ বি, এখানে হচ্ছে কি বি, এই যে এ থেকে বি এটা একটা সরলরেখা। এই সরলরেখাটা কোন বিন্দুগামী? এই যে এ তে যে বিন্দুটা দিছিলাম এই বিন্দুগামী হচ্ছে এ বি সরলরেখা। তো এটা সমান্তরাল একটা ভেক্টর আছে, এখানে আমাদের বলে দিছে যে এবং বি ভেক্টরের সমান্তরাল। তো বি একটা ভেক্টর, এটা একটা বি ভেক্টর,
ঠিক আছে। এই বি ভেক্টরের সমান্তরাল সরলরেখা যেটা সেটা হচ্ছে এ বি, এই এ থেকে বি, এই কথাটাই মূলত বলছে। এখন দেখেন এখানে দেখি আমরা এখন যে এই যে এ একটা বিন্দু, আমাদের এই এ বি একটা সরলরেখা এবং বি একটা ভেক্টর। এই বি ভেক্টরের সমান্তরাল সরলরেখাটা এ বি, এ থেকে কি বি, সমান্তরাল সরলরেখা। এখন এই বি যে আমাদের সমান্তরাল সরলরেখা এ বি, এর যে কোনো বিন্দুতে আমরা একটা বিন্দু নেব, উপরস্থ বিন্দু, যেটার নাম দিলাম পি। কি নাম দেব? পি। এবং পি ভেক্টরের অবস্থান ভেক্টরটা হচ্ছে আর। এই আর দ্বারা কি বোঝাচ্ছে? এখানে ধরেন যে মূল বিন্দু আছে, মূল একটা বিন্দু, এই মূল বিন্দু থেকে এই যে এখানে যাওয়ার পর্যন্ত যে দূরত্ব সেটাই মূলত আর, যেটাকে এভাবে লেখা হয় অবস্থান ভেক্টর। তো এখন দেখেন একটা বিষয়, যে ও থেকে এ, ঠিক আছে, এবং এ থেকে পি, এখানে যাওয়া যে কথা, আবার এখান থেকে ডিরেক্ট এখানে যাওয়া একই কথা। আবার ভেক্টর যোগের সূত্র অনুযায়ী আমরা কি জানি, যে ডিরেকশন যেগুলো একই দিকে, যেমন এইটারও যেদিকে এইটারও সেই দিকে, ঠিক আছে, একই দিকে ডিরেকশন গুলো যোগ হয়। এরপর হচ্ছে কি বিপরীত চিহ্নটা কি হয়, মাইনাস হয়, ইকুয়াল জিরো হয়। যেমন এরকম লিখতে পারবো আমরা, যে ও থেকে এ, ও থেকে এ প্লাস, এরপর হচ্ছে কি এ থেকে পি, এ থেকে পি, এরপর এটার চিহ্নটা কিন্তু বিপরীত দিকে, যেমন এটার চিহ্ন এইদিকে আর এটার চিহ্ন এইদিকে। তো এটাকে যদি আপনি খাড়া করে এইদিকে ফেলাই দেন, মনে করেন যে এইদিকে হইলো, তাহলে বিপরীত দিকে চিহ্ন হইলো না এগুলা। তাহলে এই যে এপি আর মাইনাস হবে কি ও পি। একটু ভালোভাবে লিখি, যে ও এ প্লাস এ পি মাইনাস ও পি ইকুয়াল জিরো। বা এটাকে এভাবে লেখা যায়, ও এ প্লাস এ পি, এই ইকুয়ালটাকে এই পাশে পার করে, মাইনাসটাকে এই পাশে পার করে দিলে কি প্লাস হয়ে যাবে, তাহলে ও পি। যেখানে এই যে এ ও এ, ও থেকে এ, এর মানটা কি হচ্ছে এ ভেক্টর, এই যে অবস্থান ভেক্টর দেওয়া আছে এখানে এ। তো এই ও এর পরিবর্তে যদি আমরা এ লিখি, তাহলে এ প্লাস এখানে এ পি যা আছে তাই, এ থেকে পি, তাহলে বড় হাতের এপি ভেক্টর এগুলা ইকুয়াল, এই যে ও থেকে পি এর আবার ভেক্টর দূরত্বের কত আর, তাহলে আর লিখতে লিখতে পারি, তাই না? তো এখন দেখেন বেসিক বিষয়গুলো আমরা মোটামুটি বলে শেষ করে দিছি। এখান থেকে প্রমাণ আমাদের চলে আসছে মোটামুটি। তো এখান থেকে আমরা যদি এপি টাকে এ পাশে রাখতে চাই, এপি ইকুয়াল, এই যে এটাকে যদি এ পাশে পার করে দেয় তাহলে আর মাইনাস এ হয়। তাহলে এপি ইকুয়াল কি হইলো, আর মাইনাস এ, ঠিক আছে। এটা একটা আমাদের সমীকরণ হয়ে থাকবে। এখন আমরা একটু বইয়ে আসি, যেগুলো বললাম এগুলো বই লেখা আছে। এখন দেখেন যে মনে করি এ বিন্দুগামী, এই যে এ বিন্দুগামী বি ভেক্টর, এই বি ভেক্টরের সমান্তরাল সরলরেখা, এই বি ভেক্টরের সমান্তরাল সরলরেখাটা হচ্ছে এটা, এ থেকে বি, ঠিক আছে, সমান্তরাল সরলরেখা এ বি। এখন এই যে এ বি যে সরলরেখা, এই বি এ বি সরলরেখার উপর যে কোনো বিন্দু, যে কোনো জায়গায় একটা বিন্দু, এখানে একটা, এখানে একটা, যে কোনো জায়গায় একটা বিন্দু আমরা কি নিব, যার অবস্থান ভেক্টর হচ্ছে আর, হলে এই যে এ পি ইকুয়াল আর মাইনাস এ, এটা এক নম্বর সমীকরণ। একটু আগেই দেখাইলাম যে এ পি ইকুয়াল আর মাইনাস এ কিভাবে হয়, ঠিক আছে। আবারও বলি, যে এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে, অর্থাৎ পি বিন্দুতে যাওয়ার জন্য আমাদের, যদি আমরা যেতে চাই, তাহলে এই দিক থেকে এখানে যাওয়া যে কথা, এখান থেকে ডিরেক্ট এখানে যাওয়া কি একই কথা। তার মানে আহ এই ও এর মানটা তো হচ্ছে এ, তাহলে এ প্লাস এ থেকে পি, এ থেকে পি ইকুয়াল আমরা কি লিখতে পারবো, এখান থেকে ডিরেক্ট যাওয়া একই কথা, তাহলে ও থেকে পি, এবং ও থেকে পি এর দূরত্বটা হচ্ছে কি আর ভেক্টর, তাহলে এখানে দিলাম আর ভেক্টর। বা এ পি ইকুয়াল আমরা কি লিখতে পারবো, এটাকে এ পাশে পার করে দেয় আর মাইনাস এ ভেক্টর।
তাহলে এই জন্য এখানে লিখছে কি এপি ইকুয়াল আর মাইনাস এ ভেক্টর, সমীকরণ 1 দিয়ে রাখেন। এখন যেহেতু এখানে দেখেন যে এ বি যে সরলরেখাটা এটা কি বি এর সমান্তরাল। সমান্তরাল কেন বলছি, এইরকম দুইটা পাশাপাশি আছে, সমান্তরাল এটাকে। আর যদি হচ্ছে লম্ব হয় তাহলে এরকম হয়তো, তারা হয়তো সমান্তরাল কথাটা আশা করি বুঝতে পারতেছেন। এখন এই যে বি ভেক্টরের সমান্তরাল সরলরেখাটা কোনটা, এ থেকে বি। তো সাপোজ ধরেন যে এই পর্যন্ত যেটা আছে এটাও কি, এই যে এ থেকে পি এটাও তো একটা সরলরেখা। তো এই এ থেকে পি এটাও তো এই যে বি ভেক্টরের কি সমান্তরাল, ঠিক আছে। বি ভেক্টরের কি এটাও সমান্তরাল। তো সেই জন্য আমরা লিখছি যে যেহেতু এপি এবং বি সমান্তরাল, এই যে এপি এবং এ বিটা কি সমান্তরাল অবস্থায় আছে, সুতরাং আমরা লিখতে পারবো যে এপি ইকুয়াল টিবি, যেখানে এই টিটা হচ্ছে একটা কি প্যারামিটার। কেন লিখতে পারবো, দেখেন আমরা যদি বলতাম এখানে যে সরাসরি যে এপি সমান বি, আবারও শোনেন যে এপি সমান বি, তাহলে কিন্তু আমরা সরাসরি লিখতাম যে এপি ইকুয়াল বি। কিন্তু আমরা যখন ভেক্টরের সমান্তরাল কথাটা বলছি, তখন এই সমান্তরাল কথাটার পরিবর্তে আমরা যখন হচ্ছে সমান চিহ্ন লিখছি তখন একটা প্যারামিটার কি লিখতে হবে। যেমন আমরা হচ্ছে বীজগণিত রাশিতে কিংবা ফিজিক্সে কি করতাম, যদি বলা হয়তো যে কি আপনার এফ সমানুপাতিক Q1 Q2, তো সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা যদি ইকুয়াল লিখতাম তখন কি নিতাম, একটা সমানুপাতিক ধ্রুবক আসতো প্লাস Q1 এবং Q2 আসতো। তো অনুরূপ এখানেও যে আমরা হচ্ছে কি সমান না বলে সমান্তরাল যে কথাটা ব্যবহার করছি, এটার জন্য আমাদের একটা কি আসবে, ধ্রুবক আসবে, যেটাকে বলা হচ্ছে প্যারামিটার। এটা বইয়ে যদি হচ্ছে টি না দিয়ে কে দেয় তাহলে এখানে কেই হবে, যদি টি না দিয়ে যদি এটা হচ্ছে ল্যামডা দেয় তাহলে এখানে ল্যামডা হবে, ঠিক আছে। এরকম বিষয়টা। তাহলে যেখানে টি হচ্ছে একটা কি প্যারামিটার। এটা আরো একটা জ্যামিতিক ব্যাখ্যা আছে অবশ্য, তো সেটা না বলি। তো এই যে আমরা আবার কি পাইলাম এখান থেকে এপি ইকুয়াল টিবি পাইলাম। এখন দেখেন আমাদের প্রশ্নে কি বলছে, যে প্রমাণ করতে বলছিল যে আর ইকুয়াল এ প্লাস টিবি। এখন আমরা দুইটা সমীকরণ পাইছি, একটা কি পাইছি, একটা পাইছি আমরা এপি ইকুয়াল আর মাইনাস এ, আর একটা পাইছি কি যে এপি ইকুয়াল টিবি। অর্থাৎ এটা এপির মান এটাও, আবার এই এপির মান এইটাও। অর্থাৎ আমরা লিখতে পারবো যে আর মাইনাস এ ইকুয়াল এই যে টিবি লিখতে পারবো, টিবি। এখন দেখেন, এখন এখান থেকে যদি আমরা একটা কাজ করি, এই আরটাকে যদি রেখে দেই আর এটাকে যদি এই পাশে পার করে দিই তাহলে কি হবে, বা আর ইকুয়াল হবে কি, এটা মাইনাস আছে এই পাশে গেলে প্লাস হবে, তাহলে এ প্লাস টিবি। আমাদের কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে। দেখেন আমাদেরকে আর ইকুয়াল এ প্লাস টিবি প্রমাণ করতে বলছিল, তো আমরা সেটাই করলাম। কিন্তু এরপরে আমাদেরকে আরো একটা প্রমাণ করতে বলছে, দেখেন যে অথবা আর মাইনাস এ ক্রস বি ইকুয়াল 0। তো এইটা শুধুমাত্র শর্ত, দেখেন ঠিক আছে। এটা কিন্তু আমরা হচ্ছে প্রমাণ করে ফেললাম, এটাকে সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। এখন আমাদের দ্বিতীয় যে প্রমাণটা আছে সেটা করব, যে আবার এ পি এবং বি সমান্তরাল হওয়ায় উহাদের ভেক্টর গুণন শূন্য হবে। আপনারা জানেন যে দুইটি ভেক্টরের ডট গুণফল যদি হচ্ছে শূন্য হয়, সাপোজ এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয় তাহলে ভেক্টর দুইটা কি হয়, পরস্পর লম্ব হয়। কিন্তু এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি 0 হয়, ক্রস গুণফল যদি আবার বলি, ক্রস গুণফল অথবা ভেক্টর গুণন একই কথা, ক্রস গুণফল যদি 0 হয় তাহলে আমরা শর্ত জানি কি, ভেক্টর দুটো পরস্পর কি হয়, সমান্তরাল হয়, ঠিক আছে। তো সেই জন্য আমরা লিখবো যে এ বি ক্রস বি ইকুয়াল কি শূন্য ডিরেক্ট, যেখানে এই এপি এর যে মান পাইছি, এপি এর মান কি পাইছি একটু আগে, এই যে এটা পাইছিলাম না,
এক নম্বর সমীকরণ থেকে আর মাইনাস এ, তাহলে সেটা লিখে দিচ্ছি আর মাইনাস এ ক্রস বি যেটা আছে সেটাই লিখছি ইকুয়াল কি 0। তার মানে দেখেন যে 3 নম্বর সমীকরণ থেকে আমরা এটা পাইলাম, এটা আমাদের একটা প্রমাণ, এবং 4 নম্বর সমীকরণ থেকে এটা পাইলাম, এটা কি আমাদের আর একটা প্রমাণ। এই দুইটাই মূলত আমাদের এই প্রশ্নে প্রমাণ করতে পারছিল। তো সরলরেখাটির নির্ণয় ভেক্টর সমীকরণ 3 নম্বর আর 4 নম্বর সমীকরণটা এই যে দেখেন। ঠিক আছে, তো আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। তো যারা তিতাস পাবলিকেশন বই ফলো করেন তাদের বইয়ে দেখবেন যে এখানে আরো এক্সট্রা কিছু দেওয়া আছে। সেটা হচ্ছে এই যে আর ইকুয়াল এ প্লাস টিবি এর কার্টেসীয় আকার বের করছে, এরপরে আরো অনেক কিছু করছে, করে এই পর্যন্ত মন্তব্য দুইটা দিয়েছে। তো এতগুলো আপনাদের লেখার দরকার নাই, কারণ এই প্রশ্নটা আসলে সর্বোচ্চ 3 মার্ক অথবা অথবা 3.5। ঠিক আছে, 3 অথবা 3.5 মার্কের জন্য প্রশ্নটা আসবে। এখন 3 এবং 3.5 কিভাবে হয়? খ বিভাগে যদি প্রশ্নটা আসে তাহলে তো 3 মার্কের জন্য আসবে, আর গ বিভাগে যদি প্রশ্ন আসে তাহলে গ বিভাগে আবার দুইটা প্রশ্ন দিবে আর কি একসাথে। যেমন ধরেন যে 9 নাম্বার প্রশ্ন দিয়ে ক নাম্বার একটা প্রশ্ন দিবে, খ নাম্বার একটা প্রশ্ন দিবে, এবং গ বিভাগের প্রতিটা প্রশ্নের মান 7। ক নাম্বারে একটা প্রশ্ন দেওয়া থাকবে, খ নাম্বার ধরেন যে এই উদাহরণ থিওরিটা দেওয়া আছে। ঠিক আছে, তো এই 3.5 মার্কের জন্য তো আপনার এত বড় লেখার দরকার নেই, আর এত বড় আসেও না। আমাদেরকে যেটুকু প্রমাণ করতে পারছি আমরা ওইটুকু প্রমাণ করে দেবো। আশা করি বুঝতে পারছেন। এখন নেক্সট আমাদের যে থিওরামটা দেখাইতে চাইলাম, 5 নাম্বার থিওরাম। থিওরামটা ক্রিটিক্যালের কিছুই নেই, খুবই সহজ একটা থিওরাম। দেখেন, খুব সহজভাবে আমরা প্রমাণ করবো। উপপাদ্য 5, দেখাও যে এ বি সি কয়টা? 3টা বিন্দুগামী সমতলের ভেক্টর সমীকরণ। মানে 3টা বিন্দুগামী রেখা থাকবে, এর হচ্ছে সমতলের ভেক্টর সমীকরণটা এটা হবে আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ, এইটা হবে। এটা ইকুয়াল এ বি সি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমি প্রথমেই কিছু বেসিক কথাবার্তা বলে নেই। চ্যাপ্টার 11 আমরা সূত্র পড়ছিলাম যে এরকম এ বি সি, এটাকে বলা হয় বক্স প্রোডাক্ট অথবা স্কেলার গুণন। এই স্কেলার গুণনের জ্যামিতিক ব্যাখ্যা আমরা করছিলাম। এখানে দেখেন এটাকে ভেঙে এভাবে লেখা যায় যে এ ডট বি, এ ডট বি ক্রস সি, বা বিটাকে যদি আপনি বের করে নিয়ে আসতে চান তাহলে বি ডট সি ক্রস এ, বা সিটাকে যদি আপনি বের করতে চান তাহলে সি ডট এ ক্রস সি। ঠিক আছে, এইভাবে কি যায় লেখা যায়। মানে এই যে এ লাইনটা যে কথা, এ লাইনটা একই কথা। আবার এই যে বি ডট সি এ যে কথা, এই বক্স প্রোডাক্ট এ বি সি একই কথা। এরপর হচ্ছে সি ডট এ ক্রস সি যে কথা, বক্স প্রোডাক্ট এ বি সি একই কথা। তাহলে এটা একটা সূত্র, এই সূত্রটাকে এভাবে ভেঙে লেখা যায়, এটা একটা আপনাদের মাথায় দিলাম। দ্বিতীয় হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে দূরত্ব। যেমন এই যে এ এবং বি যেটা আছে, এই দুইটা বিন্দুর হচ্ছে দূরত্ব যদি আমরা বের করতে চাই বা ভেক্টর আকারে যদি লিখি, যেমন এ বি, এটা ইকুয়াল কি লেখা যাবে, এরকম একটা আমরা পার্ট পাবো। তো সেই পার্টটা আমরা যখন পাবো তখনই দেখাবো। এখন দেখেন, আমরা শুরু করি। যেখানে একটা আমাদেরকে যে প্রশ্নে যেগুলা বলছে সেগুলাই প্রথমে বলাচ্ছে। যেমন এখানে একটা বিন্দু, 3টা বিন্দু আছে না, যে এ একটা বিন্দু নিলাম, এরপর এখানে বি একটা বিন্দু নিলাম, বি, এখানে সি একটা বিন্দু নিলাম, নিলাম সি। যেখানে এই সি বিন্দুর অবস্থান ভেক্টর সি, এ ভেক্টর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কি বি। এখন এই বিন্দুগুলা একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, এখন এই বিন্দুগুলা যে সমতলে অবস্থিত, সেই সমতলের যে কোনো একটা জায়গায় আমরা আরেকটা বিন্দু নেব, সেই বিন্দুর নাম দিলাম পি, এবং পি এর অবস্থান ভেক্টর দিলাম আর, কি দিলাম আর দিলাম। তো এখান থেকে আমরা এটাকেও একটু টানে দেবো। তাহলে চিত্রটা মূলত এইটা। তো এই চিত্রটা এখানে লেখা আছে। ঠিক আছে,
এবং এই বিন্দুগুলো যেহেতু একই সমতলে, ঠিক আছে, এই বিন্দুগুলো যেহেতু একই সমতলে অবস্থিত, সেহেতু এই সরলরেখাগুলো যেমন এ থেকে বি, এই এ থেকে বি সরলরেখা, এরপর এ বি এই সরলরেখা, এ সি এই সরলরেখা, সবগুলাই কি এই সরলরেখাতেই অবস্থিত। যদি তাই হয় তাহলে আমরা কি লিখতে পারবো, যে এটা হচ্ছে চ্যাপ্টার 11-এর একটা সূত্র। সেই সূত্রটা কি, যদি সবগুলা আহ আপনার ভেক্টর একই সরলরেখায় একই সমতলে অবস্থান করে, সব ভেক্টর যদি, তিনটা ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে, তাহলে তার বক্স প্রোডাক্ট, যেমন ধরেন যে এ বি সি, এই বক্স প্রোডাক্ট ইকুয়াল 0 লেখা হয়, এটা হচ্ছে সূত্র। তো আপনারা যদি এটা দেখতে চান তাহলে চ্যাপ্টার 11-এর 5 নাম্বার যে থিওরামটা আছে, সেই থিওরামের একদম সবার শেষে দেখবেন যে বিশেষ দ্রষ্টব্য পদ্ধতি লেখা আছে যে বক্স প্রোডাক্ট এ বি সি ইকুয়াল 0 কখন হবে, যখন এর মানগুলা সবগুলা হচ্ছে কি সমতলে অবস্থিত। তো এই কিছু বেসিক বিষয় আমি বলে রাখলাম, সেগুলো আমরা এখন এখানে পাবো। যে মনে করি এ বি সি বিন্দুগামী সমতলের উপরস্থ একটা বিন্দু পি, যেটা আমি দেখাইলাম যে এটার উপরস্থ একটা বিন্দু আমরা পি নিয়েছিলাম। যেহেতু এ বি সি পি বিন্দু সমূহ একই সমতলে অবস্থিত, সুতরাং এ থেকে পি, এপি, বিপি, সরি এ বি এসি ভেক্টর ভেক্টর সমূহ একই সমতলে অবস্থিত থাকবে। এই যে একটু আগে যেটা বললাম, যে এ বি, এপি, এসি এই সবগুলাই হচ্ছে কি, এটা যেহেতু বিন্দু, এই বিন্দু সবগুলাই যেহেতু একটা সমতলে অবস্থিত, সেহেতু এই এ বি, এপি, এসি এগুলাও কি একই সমতলে অবস্থিত থাকবে। তো একই সমতলে যদি অবস্থিত থাকে ভেক্টর গুলা, তাহলে কি বলছিলাম, এর বক্স প্রোডাক্টের মান কি হবে, 0 হবে। কোথায় থেকে জানি আমরা, চ্যাপ্টার 11-এর থিওরাম 5 দেখবেন, সেই থিওরাম 5-এর সবার শেষ লাইনে দেওয়া আছে। এখন তাহলে আমরা লিখতেই পারি, এটা একটা যেহেতু ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তো এটার বক্স প্রোডাক্ট ইকুয়াল 0 লিখলাম, সূত্র সরাসরি মুহূর্ত। এখন এই যে একটু আগে যে দেখাইলাম আমি, যে এ বি সি এটা যদি এইভাবে থাকে, একে ভেঙে এইভাবে লেখা যায় এ ডট বি ক্রস সি, ঠিক আছে। তো একটু আগে যে ভেঙে দেখাইলাম, তো সেভাবে আমরা এটাকেও ভাঙবো। তো সাপোজ ধরেন এটা তো একটা ভেক্টর, এটাকে এ ধরেন, এটা একটা ভেক্টর, এটাকে বি ধরেন, এটা সি ধরেন, তাহলে এ এ মানে কি এপি ডট বি ক্রস সি, তাহলে বি মানে কি এ বি ক্রস এসি। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, এই যে এপিটা আমরা হচ্ছে মান বের করবো। এখন এখানে আমরা যদি একটা চিত্র আঁকাই, এটা হচ্ছে এ যার অবস্থান ভেক্টর এ, এটা হচ্ছে কি বি যার অবস্থান ভেক্টর বি, এটা আমাদের পি ছিল যার অবস্থান ভেক্টর কি আর, আর এখানে আমাদের সি ছিল যার অবস্থান ভেক্টর কি সি। তো এখন একটা বিষয় দেখেন, এটা আমাদের মূল চিত্র। এখন আমি এখানে একটা আপনাদেরকে চিত্র দেখাই। প্রথম যে চিত্রটা আমাদের ছিল এরকম, ঠিক আছে। তো এখানে ধরেন যে আর আছে, এখানে এ আছে, সরি এটা হচ্ছে পি যার অবস্থান ভেক্টর আর, মানে এই যে এখান থেকে এর দূরত্বটা হচ্ছে আর। আর এখানে ধরেন যে কি আছে, বি আছে যার অবস্থান ভেক্টর এ, ঠিক আছে। তো প্রথমটা কি বলছিলাম, যে এ থেকে পি তে যাওয়া যে কথা, আর এ থেকে বি এখান থেকে পি ঘুরে যাওয়া একই কথা। তার মানে এখানে আমরা কি লিখছিলাম, যে এই যে এ বি এইটা যোগ এইটা যদি যোগ করি, তাহলে এ বি এর হচ্ছে মান হচ্ছে এ ভেক্টর প্লাস বিপি ভেক্টর বি পি ভেক্টর ইকুয়াল, এখান থেকে এটা ডিরেক্ট যাওয়া কি একই কথা, একটু আগে আমরা দেখলাম, তাহলে আর ভেক্টর। এটা যদি এরকম হয়, তাহলে এখান থেকে আমরা কি পাইছিলাম, যে বিপি ইকুয়াল পাবো আর মাইনাস এ,
তো যেখানে এই যে দেখেন কি পাই আমরা বিপি, তাহলে পি এর অবস্থান ভেক্টরটা কি ছিল, আর ছিল। তাহলে প্রথমে আর লিখছি মাইনাস, এরপরে কি আছে, বি আছে, বি এর অবস্থান ভেক্টরটা কি ছিল, এ ছিল, এরপরে এ লিখছি। একই ভাবে যদি এখন আমরা এই যে এপি লিখি, অর্থাৎ এপি ভেক্টর দেই, তাহলে লিখতে পারবো আর মাইনাস এ, আর মাইনাস কি এ। যদি এখন আমরা হচ্ছে এবি লিখি, এবি লিখি, তাহলে আমরা লিখতে পারবো এই যে বি এর অবস্থান ভেক্টর যেটা, এটা থেকে বাদ দেবো এ এর অবস্থান ভেক্টর এ। যদি এ সি লিখি, তাহলে লিখবো কি সি মাইনাস এ, এই যে সি যে ভেক্টর অবস্থান ভেক্টর সি মাইনাস এ এর অবস্থান ভেক্টর, ঠিক আছে। তো এগুলোকে যখন ভেক্টর আকারে লেখা হয় তখন এভাবে লেখা যায়। আশা করি বুঝতে পারছেন কিভাবে লিখলাম। তো সেটাই এখানে লেখা হয়েছে যে এপি ইকুয়াল আমরা লিখছি যে এপি ভেক্টর পরিবর্তে আমরা লিখছি এর আর মাইনাস এ, এই যে আর মাইনাস এ, এরপর ডট এ বি। তাহলে এ বির পরিবর্তে আমরা কি লিখতে পারবো, একটু আগে বললাম। তাহলে এ, এই যে এ বির পরিবর্তে লিখতে পারবো বি মাইনাস এ, এই জন্য এখানে লিখছি কি বি মাইনাস এ। এরপর ক্রস গুণন ছিল, ক্রস গুণন এ সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, সি মাইনাস এ লিখছি, ইকুয়াল হচ্ছে জিরো, যা ছিল তাই। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এই এই পুরাটার সাথে এই পুরাটাই গুণ অবস্থায় আছে না, তো আমরা হচ্ছে এখন গুণ করে দিব। কি করে দিব, গুণ করে দিব। গুণটা খুব সহজ কাজ। দেখেন, তো গুণ করে দেওয়ার ডট গুণের অবস্থায় আছে এটা পুরাটার সাথে এটা। তো প্রথমে এখানে আমরা আবার কি করব, এই যে এটার সাথে তো এটা পুরোটা আবার ক্রস গুণের অবস্থায় আছে, ক্রস গুণের কাজটা শেষ করে একটা আমরা এর মধ্যে নিয়ে আসি, ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, তার সাথে যদি এটা ডট গুণন অবস্থায় রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এই জন্য প্রথমে আমরা হচ্ছে গুণ করব, ঠিক আছে। তো গুণ যদি করি, তাহলে এই 20 সাথে সি গুণন হবে একবার, এরপর এই 20 সাথে মাইনাস এ একবার গুণন হবে, তাই না। এরপর হচ্ছে এই মাইনাস এর সাথে সি গুণন হবে একবার, এই মাইনাস এর সাথে এটা গুণন হবে একবার। আশা করি এই স্বাভাবিক গুণনগুলো আপনারা বোঝেন। তো তারপর আমরা গুণ করব যে বির সাথে যদি সি গুণ করি, তাহলে বি ক্রস সি। এরপর এই বি, বির সাথে যদি মাইনাস এ গুণ করি, তাহলে এখানে চিহ্ন কি আছে, মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাস বি ক্রস এ, ঠিক আছে। এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে কি দেখেন, যে এর সাথে যদি সি গুণ করি তাহলে চিহ্ন কি আসবে, মাইনাস আসবে, কারণ কি এর সামনে মাইনাস চিহ্ন আছে, এই জন্য মাইনাস এ ক্রস সি, এ ক্রস সি। এরপরে এই মাইনাস এ, এখানেও মাইনাস এ আছে, মাইনাস মাইনাস এ কি প্লাস এ ক্রস এ, এ ক্রস এ। আবার এখানে দেখেন, এখানে দেখেন এই যে এ ক্রস এটা লেখে নাই, কেন লেখে নাই, কারণ হচ্ছে আমরা জানি ক্রস গুণনের ক্ষেত্রে একই ভেক্টর যদি, একই ভেক্টরকে যদি ক্রস গুণন করা হয় তাহলে সেই ভেক্টরটার মান শূন্য হয়ে যায়। যেমন আমরা যদি লিখি এ একটা ভেক্টর যার মান হচ্ছে 2i প্লাস 3j প্লাস 5k, তাহলে এ ক্রস এ যদি করি তাহলে ক্রস গুণন কিভাবে করতে হয় আপনারা জানেন, আমরা চ্যাপ্টার 1-এ দেখছি। তো এবং চ্যাপ্টার 11-ও দেখছি ক্রস গুণনের নিয়মটা। ক্রস গুণন মূলত এইভাবে করতে হয়, এ ক্রস এ ইকুয়াল আমাদের উপাংশ যেগুলা সেগুলোকে উপরে লিখতে হয় এবং নিচে নিচে এগুলো লিখতে হয়, যে 2, 3, 5 এর মান লিখলাম, আবার কি এ ক্রস গুণনের অবস্থায় আছে, তাহলে এই মানটাই আবার হবে 2, 3, 5। এখন দেখেন আপনি যখন আই কমন নেবেন তখন কি হবে, এ বরাবর কলাম বাদ, এ বরাবর সারি বাদ, তাহলে এটা এটা গুণন হবে। তাহলে 3 5 কত, 15, সূত্রের মাইনাস 3 5 কত, 15। এবার হচ্ছে কি মাইনাস, সূত্রের মাইনাস, এবার হচ্ছে কি জে, জে যখন নেবেন এ বরাবর কলাম বাদ, এ বরাবর কি সারি বাদ, তখন এই যে 2 এর সাথে 5 গুণ করলে কত হয়, 10, সূত্রের মাইনাস। এই 5 এর সাথে 2 গুণ করলে কত হয়, 10 হয়। একইভাবে পরেরটাও আসবে। তো এখান থেকে একটা বিষয় দেখেন, যে এই যে 15 থেকে 15 যদি বাদ দেন কত হয়, শূন্য হয়, শূন্যের সাথে আই গুণ করলে কত হয়, শূন্য হয়, মাইনাস। 10 থেকে 10 বাদ দিলে কত হয়, শূন্য হয়, শূন্যের সাথে যে গুণ করলে হয় কত, শূন্য। এর পরেরটার ক্ষেত্রে শূন্য আসবে, তাহলে শূন্য যোগ শূন্য মাইনাস, আলটিমেটলি কি হবে, রেজাল্ট শূন্যই হবে। এই জন্য একই ভেক্টরকে যদি দুইবার গুণ করা হয় তাহলে তার মানটা কত হয়, শূন্য হয়ে যায়, ক্রস গুণন করলে হয়।
এই জন্য এখানে এই যে মাইনাস এ সির পরেও যে প্লাস এ ক্রস এ আমাদের একটা পদ ছিল, সেই পদটাকে আমরা অটোমেটিকলি বাদ দিয়ে দিয়েছি। ওকে, এটা কল যে জিরো ছিল, সেই জিরো আমরা লিখছি। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এই পুরো অংশটা কার সাথে ডট গুণন অবস্থায় আছে? আর মাইনাস এর সাথে। তো ধরেন যে আর মাইনাস এ এটার সাথে ডট গুণন অবস্থায় আছে, ডট গুণন অবস্থায় আছে কি এই মানটা না। আচ্ছা, একটু আমাদের বোর্ডটা কাজ করতেছে না হঠাৎ। একটু আমরা ওয়েট করবো। তাহলে কি বললাম, যে এই পুরাটাই কি আছে? ডট গুণন অবস্থায় আছে। তো এই পুরা মানটাকে ধরেন যে সি, কি ধরবো? সি ইকুয়াল আমাদের কি আছে? জিরো। তাহলে এই আর মাইনাস এর সাথে সি গুণ অবস্থায় আছে না, মানে আর এর সাথে সি একবার ডট গুণন অবস্থায় আছে, আর মাইনাস এর সাথে সি গুণন একটা সি ডট গুণন অবস্থায় আছে। অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারবো যে আর সি ডট মাইনাস, সরি ডট না, এখানে তো ডট গুণন তো করেই দিলাম, মাইনাস এসি ইকুয়াল কি জিরো। বা আর সি, এই মাইনাসটাকে যদি এই পাশে বার করে দেই তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে এসি। তো সেই কাজটা এখানে করে নেওয়া হয়েছে, যে আর ডট এই পুরো অংশটাই ইকুয়াল এই যে এ, ঠিক আছে, এ ডট এই পুরো অংশটাই। বুঝতে পারছেন? মানে এই যে মাইনাস এর সাথে এটা গুণ করলে তো এই পাশে মাইনাস চিহ্ন থাকতো, সেটাকে যদি আমরা ইকুয়ালের এই পাশে পার করে দেই তাহলে পজিটিভ হয়ে যায়। মানে এরকম আর কি, যেটা আমি দেখাইলাম। আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। পুরাটা এটা এখানে লেখা হয়েছে, ঠিক আছে। Okay, এখন একটা বিষয় দেখেন, তো এই লাইনটার দিকে লক্ষ্য করলে একটু আপনাদের হঠাৎ হিজিবিজি লাগবে, যে ভাই এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস গুলা কই গেল? তো ক্রস গুণনের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়ান এর বি যখন নির্ণয়ের চ্যাপ্টার করছিলাম, মানে চ্যাপ্টার ওয়ানটা আর কি, ওয়ান এর এ, ওয়ান এর বি, ওয়ান এর সি, ওখানে ক্রস গুণনের নিয়মটা কি ছিল এরকম, যে ক্রস গুণনের ক্ষেত্রে সাপোজ ধরেন যে এ একটা ভেক্টর, ক্রস বি একটা ভেক্টর, এগুলাকে যদি আমরা জায়গা পরিবর্তন করি, যেমন বিটাকে সামনে লিখি, ক্রস এটাকে পরে লিখি, তাহলে এদের সামনের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এর সামনে যদি হচ্ছে প্লাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন আসে, যদি জায়গা পরিবর্তন করি। এদের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে জায়গা যদি পরিবর্তন করি, তাহলে এর সামনের চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস আসবে। তো আমাদের ভেক্টর প্রোডাক্ট যখন আমরা হচ্ছে স্কেলার গুণন প্রোডাক্ট যে পার্ট, যে এ বি সি, এখান থেকে এ ডট বি ক্রস সি আমরা লিখতে পারি, কিংবা এই বি ডট সি ক্রস এ লিখতে পারি, তাই না? তো এখানে আমাদের হচ্ছে নেগেটিভ কোনো চিহ্ন আসবে না, সবকিছু হচ্ছে কি পজিটিভ চিহ্ন আসবে, যে কারণে এগুলাকে আমরা পজিটিভ চিহ্ন করে নেবো। পজিটিভ চিহ্ন করে নেওয়ার জন্য এই যে ভেক্টর গুলাকে একটু সামনে পিছনে লিখবো, যেমন বি ক্রস সি যা আছে তাই থাকবে। আর এই যে বি ক্রস এ আছে না, এটাকে সামনে লিখবো, বিটাকে পরে লিখবো, তাহলে এই চিহ্নটা মাইনাস থেকে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই জন্য এ ক্রস কি বি। একই ভাবে এটাও, যে এ সি আছে, সিটাকে সামনে লিখবো এবং এটাকে পিছনে রাখবো, তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে এই পুরো অংশটাই আবার একই জিনিস এই পাশে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন দেখেন যে আর ডট, আমরা একটু সাজাই নেবো এগুলাকে, ঠিক আছে। এই যে এই আর এর সাথে সবগুলাই কি আছে? গুণ অবস্থায় আছে না, ডট অবস্থায় আছে। তো সবগুলাই কি প্লাস, যেমন আর ইন্টু এরকম বি যোগ এ যোগ সি, এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা সাজাই এভাবে লিখতে পারি, যে আর ডট এ প্লাস আর ডট বি প্লাস আর ডট সি। এটা লিখলে তো সমস্যা নাই।
তো এরকম করে আমরা লিখতেছি যে এ ক্রস বি যেটা আছে প্রথমে সেটা আমরা লিখছি আর ডট এ ক্রস বি প্লাস, এরপর হচ্ছে বি ক্রস সি, আর ডট বি ক্রস সি, এরপর বি আসবে, তারপর কি আসবে, সি আসবে, তো আর ডট সি ক্রস এ। ঠিক আছে, তো এইভাবে লিখলাম এই বাম পাশটা। আশা করি বুঝতে পারছেন। এখন এই যে আর ডট এ ক্রস বি, তাহলে এটাকে কিভাবে লেখা যায়, যে প্রথমে আর লিখবো, যেটা বাইরে থাকবে সেটা লিখবো, এরপর কি এ বি, এই যে এ বি লিখবো, আমরা আর ডট বি ক্রস সি, তাহলে কিভাবে লিখবো, যে আর বি সি, এরপর আছে সি ক্রস এ, তাহলে আর সি এ, যা আছে তাই লিখবো। ঠিক আছে, আর এই পাশে দেখেন একটা মজার ঘটনা ঘটবে এখানে, সে ঘটনাটা একটু এক্সপ্লেন করি। যে শুধুমাত্র এখান থেকে এটা কিভাবে আসলো, এটা একটু বিস্তারিত আমরা এখানে দেখবো। এখানে ধরেন যে উঠাই নিচ্ছে যে ডট বি ক্রস সি প্লাস এ ক্রস বি প্লাস সি ক্রস এ। ঠিক আছে, তো এটাকে যদি আপনি ডট গুণন করেন তাহলে এ ডট বি ক্রস সি প্লাস এ ডট এ ক্রস বি প্লাস, এই প্লাস দিলাম, এ ডট, এই যে ভেঙে দিচ্ছি আর কি সবগুলোর সাথে, সি ক্রস এ, এরকম আমরা লিখতে পারবো। এখান থেকে দেখেন এই যে এ ডট এ ক্রস বি, এটার মান হয় 0, আবার এ ডট সি ক্রস এ, এটার মানটাও হয় 0। আর এই যে এ ডট বি ক্রস সি, এটার মান 0 হয় না, যে কারণে এখানে লেখা হয়েছে যে এ ডট বি ক্রস সি। তো কেন এটার মান 0 হয় না এবং এগুলোর মান কেন 0 হয় সেটা আমরা একটু দেখবো। সবসময় মনে রাখবেন যে যদি একটা ভেক্টর ডট গুণন অবস্থায় থাকে এমন কারোর সাথে, ওই ভেক্টরটাই অন্য কারোর সাথে যদি ক্রস গুণন অবস্থায় থাকে তাহলে পুরোটার মান 0 হয়ে যায়। কিভাবে আপনারা যদি প্রমাণ করতে চান, আমরা লিখলাম যে এ ইকুয়াল আই প্লাস জে প্লাস কে। ঠিক আছে, এবং বি ইকুয়াল লিখলাম আমরা 2i প্লাস 3j প্লাস 5k। এখন আমরা এই যে এটা প্রমাণ করব যে এ ডট এ ক্রস বি, এটার মান 0 হয় কিনা। এটার মান যদি 0 হয় তাহলে এটার মানও কি হবে, একইভাবে 0 হবে। তো কিভাবে 0 হয় সেটা একটু আমরা এখন দেখবো, আপনাদের দেখাই। দেখেন বিষয়টা, তাহলে প্রথমে আমরা ক্রস গুণন করে নিয়ে এরপর ডট গুণন করব। তাহলে এ বির আগে ক্রস গুণনটা করি। তো এ ক্রস বি, ক্রস গুণন কিভাবে করতে হয় আপনারা জানেন, আই জে কে। তাহলে এখানে মান সবগুলার কি, আমরা কোনো সহগ দিয়ে সবগুলার মান 1 1 করে হবে, 1 1 1, এবং এগুলা কি হবে 2 3 5 হবে, 2 3 কি 5। তাহলে মানটা বের করি, আই এখানে কি হবে, এ বরাবর কলাম বাদ, এ বরাবর সারি বাদ, তাহলে 5 1 5, 3 1 3, 5 মাইনাস 3 মাইনাস জে, জে নিলে কি হবে, এ বরাবর কলাম বাদ, এ বরাবর সারি বাদ, তাহলে একের সাথে 5 গুণ করলে 5, মাইনাস একের সাথে 2 গুণ করলে কি 2, 3 মাইনাস 2 1 2। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট কি আসতেছে, যে 2i মাইনাস, এখানে কি প্রাইস জে, আর এখানে কি আসতেছে প্লাস শুধু কে না, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, তাহলে কে। তাহলে আমাদের মান আসলো কি, এটা কিসের মান আসলো, এ ক্রস বি এর মান আসলো। এখন এটার সাথে আমরা কি করব, এই যে এ ডট এ এ ক্রস বি এর মান 0 হয় কিনা সেটা দেখবো, তাই না। তাহলে এ ক্রস বি এর মান পাইলাম কি, এইটা। এখন এইটাকে আমরা হচ্ছে ডট গুণন করব কার সাথে, এ ভেক্টরের সাথে। ওকে, তাহলে ডট গুণনটা করে দেখি যে মানটা 0 আসতেছে কিনা, এই পাশে করি। তাহলে এ ভেক্টরের মান কি, আই প্লাস জে প্লাস কে, আই প্লাস জে প্লাস কে ডট, আমাদের হচ্ছে এ ক্রস বি এর মান কি আসলো, 2i 2i মাইনাস 5j প্লাস কে।
ওকে, তাহলে ডট গুণনের নিয়ম অনুযায়ী কি প্রথমটার সাথে প্রথমটা সহগের গুণন হয়, এবার দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার সহগের গুণন হয়, তৃতীয়টার সাথে তৃতীয় সহগের গুণন হয়। তাহলে আয়ের সহগ কি এখানে ওয়ান, ওয়ান সাথে টু গুণ করলে কি হয় টু। এরপর হচ্ছে এই যে এখানে প্লাস আছে, এখানে কি আছে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। যে সহগ কি ওয়ান, আর এখানে কি যে সহগ থ্রি, তাহলে তিন একে তিন, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস, তাহলে এখানে কে সহগ ওয়ান, এখানে কে সহগ কি ওয়ান, ডট গুণন নিয়ম। তাহলে এক একে কি এক, তাহলে ইকুয়াল কত দেখেন, এই একের সাথে দুই যোগ করলে কত হয় থ্রি হয়, এখানে মাইনাস কত থ্রি, আলটিমেট রেজাল্ট কি জিরো। তাহলে একই ভাবে আপনার এ ডট এ ক্রস বি এর মান যেভাবে শূন্য হইলো, একই ভাবে এটাও হবে যে এ ডট সি ক্রস এ, ঠিক আছে, এর মানও কি হবে শূন্য হবে। আশা করি বুঝতে পারছেন, যে কারণে এখানে শুধুমাত্র এ ডট বি ক্রস সিটা রাখা হয়েছে আর বাকি দুইটাকে লেখা হয়নি। তাহলে মূলত আমাদের বাকি দুইটা মান কি ছিল, এর সাথে এই যে এটা একবার ডট গুণন অবস্থায় ছিল, আবার এই এর সাথে সি ক্রস এ একবার ডট গুণন অবস্থায় ছিল। এ ডট এ ক্রস বি প্লাস এ ডট সি ক্রস এ, এলে কি ডট গুণন অবস্থায় ছিল, তো যেখানে এটার মানও কি জিরো এবং এটার মানও কি হয় জিরো হয়, যে কারণে এগুলাকে লেখা হয় নাই, শুধুমাত্র এ ডট বি ক্রস সি যে মানটা সেটা এখানে লেখা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, তাহলে আর ডট এ ক্রস বি এগুলা তো বুঝাইলাম, মানটা কিভাবে হয় যে এ বি সি, এটাকে লেখা যায় এভাবে যে এ ডট বি ক্রস কি সি। তো ওইভাবে এটার পরিবর্তে এটা লেখা যায়, আবার এটা থেকে এখানে আসা যায়, এই জন্য কি এখান থেকে আমরা এখানে গেছি প্রোডাক্ট এ বি আর এ বি, এরপর হচ্ছে কি প্রোডাক্ট আর বি সি, এরপর কি প্রোডাক্ট আর সি এ, আর সি এ। একইভাবে এখানে কি এবিসি, প্রোডাক্ট এবিসি, মূলত আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছিল, আমরা এটা প্রমাণ করলাম। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে। আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের যে ম্যাথ গুলা আছে, দেখেন অনেকগুলো আমরা ম্যাথ এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে যে কোনো সালে আসছে এমন সব ম্যাথ আমরা নিয়েছি আপনাদের জন্য, সবগুলা ম্যাথই আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের চ্যাপ্টার 12, তো চ্যাপ্টার 12 এর আমরা হচ্ছে এক্সাম্পল 4 এখন করব। এর আগে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের দুইটা থিওরাম দেখছিলাম, থিওরাম 1 এবং থিওরাম 5। তো আজকে আমরা এক্সাম্পল গুলো করা শুরু করব। আপনাদের সালে আসছে আরেকটা থিওরাম, সেটা হচ্ছে থিওরাম 7। তো এই থিওরাম 7টা আপনারা নিজেরাই দেখলেই বুঝতে পারবেন, যদি কিনা আপনারা হচ্ছে থিওরাম 1 এবং থিওরাম 5 এর ক্লাসটা আগে দেখেন, তাহলে থিওরাম 7টা নিজেরাই পারবেন। এখন আমি ওই প্রথম ক্লাসে যে থিওরাম, অর্থাৎ আই, এখানে একটা উদাহরণ, সেখানে বলছে যে এটা এখানে কিছু মান দেওয়া আছে, ধরেন যে এটা এ একটা ভেক্টর বা বিন্দু, এবং এই এটাকে ধরেন যে বি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলছে, যে এত এবং এত বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তো এটা দিয়ে একটা সূত্র আছে আমাদের, আপনাদের বইয়ের শুরুতেই সূত্রগুলো আছে, দেখবেন যে এইটার মতো আছে কিনা। ধরেন যে এ এবং বি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় সূত্রটা কি, এই দেখেন এখানে 3 নাম্বার যে সূত্রটা, এ এবং বি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ, তার ভেক্টর সমীকরণটা কি এটা, অর্থাৎ আমাদের এর মান দেওয়া আছে, এই যে এখানে এ আছে না, এর মানগুলো কিন্তু ওখানে দেওয়া ছিল, যে 1 2 3 বা যে মানগুলো দেওয়া ছিল সেটা এর মান এবং বি ভেক্টর অবস্থান ভেক্টর মান। তো সেই মানগুলা কি করতে হবে, এখানে এই যে এর মান যেটা আছে এখানে লিখতে হবে, প্লাস বি মাইনাস এ করতে হবে, করে যে মানটা আসবে আলটিমেটলি ওই মানটাই হচ্ছে কি আমাদের এই যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটার অ্যান্সার। ওকে, তাহলে আমরা যে সূত্রটা দেখলাম সেই সূত্রটা প্রয়োগ করব। তো প্রথমে লিখি যে মনে করি আমাদের যে বিন্দুগুলো দেওয়া আছে এইটা এবং এটা বিন্দুদ্বয়ের অবস্থান ভেক্টর, এই বিন্দুগুলার, এই যে ধরেন যে এটা এ বিন্দু, এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এ বিন্দুর অবস্থান ভেক্টর ধরেন যে এ ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর কি ধরেন বি ভেক্টর। আমরা থিওরাম গুলা অবশ্যই ক্লাসগুলো আগে দেখবেন, কারণ থিওরাম গুলাতে অনেক কিছু বেসিক বিষয় বোঝানো হয়েছে, যেগুলা এগুলো আছে শুধু জাস্ট ক্যালকুলেশন, নিজেরাই ক্যালকুলেশন করতে পারবেন সূত্রটা ধরাই দিলে।
তাহলে অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর এবং বি ভেক্টর। সুতরাং এ ভেক্টর ইকুয়াল আমরা এগুলাকে যদি ভেক্টর আকারে লিখি মানগুলাকে, তাহলে কি লিখতে পারবো? প্রথমটার সাথে আই, দ্বিতীয়টার সাথে জে, তৃতীয়টার সাথে কে। কি কে উপাংশ যোগ করে করতে হয়। তো আমরা করলাম এ ভেক্টর ইকুয়াল, এই যেখানে কি আছে? ওয়ান আছে। তাহলে ওয়ানের সহগ উপাংশ নিব কি? আই। তাহলে এখানে যেহেতু আই এর জন্য ওয়ান আছে, তো ওয়ান এর জন্য এখানে আর ওয়ান আই লেখার দরকার নাই। এখানে আই এর সহগ ওয়ান এমনি বুঝি। তাহলে প্লাস কি হবে? 2j প্লাস 3k। এভাবে কি ভেক্টর আকার লেখা যায়। তাহলে এ ভেক্টর ইকুয়াল আই প্লাস 2j প্লাস 3k লিখলাম। একইভাবে বি ভেক্টর ইকুয়াল কি লিখবো? 4i, এখানে মাইনাস আছে অর্থাৎ মাইনাস 5j, এরপর হচ্ছে কি প্লাস কে, এখানে ওয়ান আছে শুধু কি হবে। তাহলে বি ইকুয়াল 4i মাইনাস 5j প্লাস কি কে। বিন্দুগামী সরলরেখা নির্ণয়ের সমীকরণ, এই যে এটা কি সূত্র, তাই না? এটা একটু আগে আমরা সূত্রটা দেখলাম। এবার দেখেন, এই যে এটা এই যে এটা এ এবং বি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ। আর ইকুয়াল এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ। তো সেটা আমরা করব এখন, সেই সূত্রটা এখানে লেখা আছে। ওকে, এখন আমরা মানগুলা বের করব। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? বি মাইনাস এ করতে হবে, তাই না? তো এটাকে একটু ভাঙিয়ে লিখি আমরা, যে এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ। এটাকে কিভাবে লেখা যাবে? এটা কিভাবে লেখা যায়? এ প্লাস টি দ্বারা যদি গুণ করে দেই, তাহলে টি বি মাইনাস টি এ। বা এখান থেকে এ রাশিটা থেকে যদি আমরা এ কমন নেই, তাহলে কি থাকবে? এখানে কি থাকে? ওয়ান। ঠিক আছে, এখানে তো কমন যায় না, এটাকে আলাদা ভাবে রাখবো। এখানে কমন যায় কি? এ কমন যায়। তাহলে এখানে কি থাকবে? মাইনাস টি। ঠিক আছে, প্লাস টিবি। ওকে, তাহলে এই কাজটা করব যে এ ইন্টু ওয়ান মাইনাস টি, এটাকে কমন নিচ্ছি, প্লাস টিবি। তো সেই কাজটা এখানে করে নেওয়া হয়েছে। যে এই যে দেখেন, ওয়ান মাইনাস টি, ওয়ান মাইনাস টি যা আছে তাই, সাথে কি আছে? ভেক্টর এ। এ ভেক্টর মান কোনটা? আই প্লাস 2j প্লাস 3k। এই জন্য কি আই প্লাস 2j প্লাস থ্রাইস কে, প্লাস টি। এই জন্য টি। এবং বি এর মান এটা, এই যে বি ভেক্টর আছে না, বি এর মান কি? 4i মাইনাস থ্রাইস জে প্লাস কে। সে মানটা এখানে লিখছে। বাকিটা এখন শুধু জাস্ট ক্যালকুলেশন। আশা করি ক্যালকুলেশন নিজেরা পারেন, গুণ করলে আপনারা পারবেন। তারপরও আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেই বিষয়টা, দেখেন। এই যে ওয়ান এর সাথে এই পুরো অংশটা কি আছে? গুণ আছে না? প্রথমে গুণ করে দেন। তাহলে ওয়ান এর সাথে এটা পুরোটাই একবার গুণ হবে, আবার মাইনাস টির সাথে পুরোটাই একবার গুণ হবে। তা ওয়ান এর সাথে যদি পুরোটাই গুণ হয়, তাহলে যে মানটা আছে সেই মানটাই হবে, অর্থাৎ আই প্লাস জে প্লাস প্রাইস কে। ওকে, এরপর হচ্ছে মাইনাস টি আই, মাইনাস 2j টি। এবার যে মাইনাস টির সাথে এটা গুণ করলে কি হবে? মাইনাস প্রাইস কে টি। আবার এইটির সাথে পুরোটাই গুণ অবস্থায় আছে না? গুণ করে দেই, তাহলে প্লাস 4i টি মাইনাস প্লাস কে টি লিখে নিলাম। এখন এখান থেকে আই কোথায় কোথায় আছে দেখেন। এখানে একটা আই আছে, এখানে আই আছে, এখানে আই আছে। তাহলে আই গুলো আমরা হচ্ছে সাইজ করি। আই গুলাকে সাইজ করলে কি হয়? এখানে যে এখানে পজিটিভ আই, এখানে কি পজিটিভ আই, তাহলে চার আর এক, সরি, এখানে তো টি আছে যুক্ত, এখানে তো টি নাই। তাহলে টি কোথায় আছে? আর এই যে এখানে আছে। তাহলে এখানে কয়টা টি? মাইনাস টি আই, আর এখানে কি প্লাস 4ti আছে। অর্থাৎ এখানে একটা টি আই আছে, এখানে চারটা টি আই আছে। তাহলে এটা কি ক্যালকুলেশন করলে কত হবে? 22ti হবে। তো তার মানে আমরা কি পাইলাম? এই দুটাকে যদি উঠাই দিয়ে, আচ্ছা আমরা এইভাবে লিখি, তাহলে আই প্লাস 22ti, ঠিক আছে। এরপর হচ্ছে যে এখানে 2j আছে নাকি, প্লাস 2j লিখি, 2j। আর এখানে কি আছে?
2zt আছে, আর এখানে 5zt আছে, তাহলে -2zt মাইনাস 5zt, এটাকে করলে কত হবে? -5zt হবে। আর এখানে লিখি যেটা -5zt। এরপর আছে এখানে প্লাস থ্রাইস কে আছে, থ্রাইস কে। তাহলে জেড ক্যালকুলেশন আমরা শেষ করছি, আই ক্যালকুলেশন শেষ করছি, জেড ক্যালকুলেশন শেষ করছি, আই শেষ করছি, এবার শুধু কে আছে। তাহলে থ্রাইস কেটা লিখলাম। এখন আমাদের এখানে কি আছে? মাইনাস থ্রাইস কেটি, এখানে আছে প্লাস কেটি। তাহলে 3 থেকে যদি 1 বাদ দেই তাহলে মাইনাস কি হয়? 2kt থাকে, তাই না? এই যে 3kt, এটা থেকে যদি শুধু একটা কেটি আমরা বাদ দিই তাহলে কি থাকে? -2 থাকে না? এই জন্য কি -2kt। এখন আমরা শুধু জাস্ট কমন নেব, যে এখান থেকে আই কমন যায়। আই কে যদি আমরা কমন নেই তাহলে কি হবে? এই যে আই কে কমন নিয়ে নিলে এখানে কি থাকবে? 1 থাকবে, 1 প্লাস 3t। ঠিক আছে, অর্থাৎ আই এর সাথে এটাকে গুণ করে দিলে আমরা এই অঙ্কটা আবার পাই। ওকে, এরপর আছে জে নেব। তাহলে জে কে যদি কমন নেই তাহলে কি থাকবে? 2 মাইনাস 5t। 2 মাইনাস 5t, জে কে কমন নিচ্ছে। এবার কে 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 কমন নেব। কে যদি আমরা কমন নেই এখান থেকে তাহলে কি থাকবে? 3 মাইনাস 2t, 3 মাইনাস 2t। এখানে কমন কি? কে। আশা করি এই লাইনটা এখন বুঝতে পারছেন কিভাবে আসছে। তো আপনার খাতায় যখন করবেন অবশ্যই একটু বিস্তারিত করিয়েন। এখানে বইয়ে শর্ট করে দেওয়া আছে, আমি আপনাদেরকে এখানে কিন্তু আলাদা করে ভেঙে আবার দেখাই না, ঠিক আছে? যেখানে আরটা কি? আর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা উপাত্ত যদি যোগ করে দেই, যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে লেখা যায়। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন। আমরা এরকম আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। ম্যাথটা একটু বড় হবে তবে সহজ, ঠিক আছে? ওকে, আমরা তাহলে একটু আগে এক্সাম্পল 4টা দেখলাম, এখন এক্সাম্পল 5 দেখবো। তো এক্সাম্পল 4টাতে কি ছিল? দুইটা বিন্দু ছিল, সেখান থেকে বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার সমান্তরাল সমীকরণ নির্ণয় করতে বলছিল, তাই না? তো আমরা এই 4 নাম্বার যে ম্যাথটা ছিল এই ম্যাথটা তো আমরা করলাম। এখন দেখেন 5 নাম্বার যে এক্সাম্পল, 5 নাম্বার এক্সাম্পলের জন্য আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা আমি যদি আপনাদেরকে দেখাই একটু। আগে অঙ্কটা পড়ে নেই। যে পি একটা বিন্দু দেওয়া আছে যার অবস্থান ভেক্টর এটা, এটাকে ধরেন যে আর, ঠিক আছে? এ একটা বিন্দু যার অবস্থান ভেক্টর ধরেন যে এ, এবং বি একটা বিন্দু যার অবস্থান ভেক্টর ধরেন যে বি। বিন্দুদের সংযোগ সরলরেখার ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে আমাদেরকে। তো আহ শর্ত প্রযোজ্য আছে। তো এর মধ্যে প্রথমে আগে ন্যূনতম দূরত্ব নির্ণয়ের সূত্রটা দেখি। তো ন্যূনতম দূরত্ব নির্ণয়ের সূত্র 4 নম্বর সূত্রটা দেখেন। এটা আপনাদের জিওমেট্রি বইয়ের প্রথমেই আছে বললাম, যে আমাদের ম্যাথে দেওয়া আছে পি বিন্দু, আর এখানে দেওয়া আছে কি সূত্রে সি। তাহলে সি বিন্দু হতে এ এবং বি বিন্দু সংযোগ সরলরেখার ন্যূনতম দূরত্ব। তো ন্যূনতম দূরত্ব নির্ণয়ের সূত্র কি? যে সি মাইনাস এ। তাহলে যেহেতু আমাদের প্রশ্নে পি দেওয়া আছে সেহেতু আমরা কি পি মাইনাস এ লিখবো এখানে। ক্রস বি মাইনাস এ যা আছে বাকিটা ঠিক থাকবে, এ এবং বি দুইটা বিন্দু দেওয়া আছে। এখন এই যে এ মাইনাস বি, আমাদের তো প্রশ্নে এই যে এইভাবে এ বি অবস্থান ভেক্টর দেওয়া নাই, ঠিক আছে? দেওয়া আছে কি? দেওয়া নাই, এখানে মান দেওয়া আছে সরাসরি। সাপোজ ধরুন 1 2 3, এবং বি এখানে মান আর একটা দেওয়া আছে, ধরেন 3 - 4 2, এরকম কি দেওয়া আছে? মান দেওয়া আছে, তাই না? কিন্তু আমাদের সূত্রে কি লাগবে? বি মাইনাস এ কথাটা নিয়ে আসতে হবে। আবার এই যে বি মাইনাস এ করে সেটার আবার মান বের করতে হবে। তো মান কিভাবে বের করতে হয়? সাধারণত বি মাইনাস এর একটা মান আসবে ভেক্টর আকারে, যদি আসে সাপোজ ধরেন যে 3i প্লাস 2j প্লাস 5k, এরকম যদি একটা হচ্ছে আমাদের মান আসে, এখান থেকে যদি আমরা এটার মান বের করতে চাই তাহলে কি সূত্র হচ্ছে আই সহগের উপর স্কোয়ার, জে সহগের উপর স্কোয়ার, কে সহগের উপর স্কোয়ার। তার মানে 3-এর উপর স্কোয়ার, 2-এর উপর স্কোয়ার প্লাস কি 5-এর উপর স্কোয়ার। যে মানটা আসবে সেটাই মূলত কি মডুলাস বি মাইনাস এ এর মান। তাহলে প্রথমে আমাদেরকে মান বের করতে হবে বি মাইনাস এ, এরপর এখান থেকে আমরা হচ্ছে মডুলাস বি মাইনাস এ পাবো, এবং এটার সাথে
এই এই অংশটা আছে কি থাকবে, ক্রস গুণন অবস্থায় থাকবে। তো এরকম করলে আমাদের এই ম্যাথটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে বি মাইনাস এ তে আসার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে দেখেন উপরের সূত্রটা দেখেন যে এ এবং বি বিন্দুগামী, এখানে দেখেন এ এবং বি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ, সংযোগ সরলরেখার, এই যে সরলরেখার ভেক্টর সমীকরণ কি, আর ইকুয়াল এ প্লাস টি বি মাইনাস এ। তো এই সূত্রটা আমরা প্রথমে লিখবো যে এ এবং বি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ আর ইকুয়াল এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ। পুরা সূত্রটার দরকার নেই, আমাদের সূত্র হচ্ছে এই যে বি এবং এ, যেখানে আমরা বলবো যে এ ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের এ এবং বি ভেক্টরের অবস্থান ভেক্টর ছোট হাতের বি। তো প্রশ্নতে গেলে আমরা এটা বুঝতে পারবো, বেসিক বিষয়গুলো বুঝাইলাম। প্রশ্নতে জাস্ট এখন ক্যালকুলেশন। এখন দেখেন যে আমরা জানি এ, এই যেটা, ঠিক আছে, এবং বি, বি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ 4 নম্বর অঙ্ক এবং হচ্ছে 3 নম্বর যে সূত্র, সেই সূত্র অনুযায়ী এটা, যেখানে আমরা লিখতেছি যে যেখানে বিন্দুদ্বয়ের অবস্থান ভেক্টর, বিন্দুদ্বয়ের কি অবস্থান ভেক্টর, বি মাইনাস এ। তো এই বি মাইনাস এ কথাটা অবস্থান ভেক্টর, সরি, অবস্থান ভেক্টর হচ্ছে কি যথাক্রমে এ, এই এটা কার জন্য, এই যে এ বিন্দুর জন্য, এবং এই ভেক্টর বিটা কিসের জন্য অবস্থান ভেক্টর, এই যে বি বিন্দুর জন্য, ঠিক আছে। এই কথাটা নিয়ে আসার জন্যই, যেহেতু আমাদেরকে এখানে সরাসরি দেওয়া নাই বি ভেক্টরের মান, এ ভেক্টর এভাবে বলে দেওয়া নাই, যে কারণে আমরা 3 নম্বর সূত্র অনুযায়ী এটাকে বলে নিচ্ছি, যেখানে এখানকার এই যে এ এবং বি এগুলা মূলত হচ্ছে যথাক্রমে এই যে এ এর অবস্থান ভেক্টর ছোট হাতের এ ভেক্টর এবং বি বিন্দু অবস্থান ভেক্টর কি ছোট হাতের বি ভেক্টর। বুঝতে পারছেন, এই কথাটা এই জন্য নিয়ে আসতে হবে। সুতরাং আমরা এখন আমাদের দরকার কি, সূত্র অনুযায়ী সি মাইনাস এ, সূত্রটা আরেকবার দেখি, হ্যাঁ, সি মাইনাস এ বি, আর সূত্র হচ্ছে এরকম। তাহলে এখানে সি কি হবে, আমাদের এখানে কি আছে, উপরে হবে কি বি মাইনাস এ, দিবে কি বি মাইনাস এ এর মডুলাস, তাই না? তো এটা যদি মডুলাস হয় তাহলে, প্রথম আমাদের মান বের করতে হবে বি মাইনাস এ এর মান বের করবো, সেখান থেকে আমরা এই মডুলাসের মান বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা লিখে নেই যে যেখানে এ ইকুয়াল এইটা এবং বি এর মানটা আপনারা লিখে নেবেন। তো আমি এটা একটু আপনাদেরকে বড় করে দেখাই। এখানে আমি আপনাদের জন্য এটা উঠাই নিয়ে আসি। যেখানে আপনারা লিখবেন প্রথমে এ ইকুয়াল এইটা এবং বি ইকুয়াল এটা, এই মানগুলা কিভাবে লিখতে হবে আমি যদি আপনাদের একটু দেখাই। এখানে দেখেন ভেক্টরের মান কিভাবে লিখতে হয়, যেমন এ ইকুয়াল যদি আপনার এটা থাকে এ ইকুয়াল 2 1 3, এটাকে যখন আপনি ভেক্টরে রূপান্তর করবেন তাহলে এ ভেক্টর ইকুয়াল কি হবে 2i, তারপর হচ্ছে কি প্লাস জে প্লাস টি প্রাইস কে, এভাবে লেখা হয়, ঠিক আছে। তো অনুরূপ ভাবে বি ভেক্টর যেটা দেওয়া আছে, বি ভেক্টরের জন্য কিভাবে লিখতে হবে, এখানে প্রথমটার জন্য আই আসবে, এরপর এখানে মাইনাস এর জন্য মাইনাস, এখানে যে হবে যে সব কি 1, প্লাস এখানে কি আছে 4 আছে, তাহলে 4 কে। তাহলে এই কথাগুলাই মূলত আমি এখানে লিখে নিয়েছি। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর আপনার সুন্দর করে উঠাবেন, ওঠানোর পর আপনাদের কাজ হচ্ছে কি যে বি মাইনাস এ করা, ঠিক আছে। তাহলে বি মাইনাস এ, তাহলে বির যে মান সেই মানটা আমরা প্রথমে উঠাই নেব এবং এর যে মান সেই মানটা আমরা পরে উঠাই নেব, মাঝখানে কি মাইনাস। এখন ভেক্টরের বিয়োগ বা যোগ কিভাবে করতে হয়, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে কি তৃতীয়টা। এই জন্য আমরা এখন এখানে যোগটা করব যে এই আয়ের সাথে আই যদি আমরা হচ্ছে আইটাকে কমন নিই তাহলে কি হবে, এখানে 3 থাকে, মাইনাস কি থাকে 2 থাকে, সূত্রের প্লাস, এরপর এখানে কি থাকবে যে সব কি -1, এখানে কি -1, আর এখানে এই যে এই মাইনাস এর সাথে প্লাস যদি গুণ করে দেয় তাহলে কি হবে মাইনাস হবে, তাহলে মাইনাস, এখানে কি যে সব কিছু নাই মানে 1 আছে, তাহলে 1, যে কি কমন, সূত্রের প্লাস, এরপর কি কে কে যদি আমরা কমন নেই তাহলে এখানে কে থাকবে 4, আর এই যে প্লাস মাইনাস কি হবে -3। আশা করি বুঝতে পারছেন। এখন এখান থেকে আমরা কি করতে পারি,
এখান থেকে দেখেন যে এই যে 3 থেকে যদি 2 বাদ দেই তাহলে কত থাকে আমাদের? 1 থাকে। এবার -1 - 1 যোগ করলে কত হবে? -1 - 1 -2 হয়, তাহলে সাথে যে আছে যে। এরপর কি 4 থেকে 3 বাদ দিলে শুধু কি থাকে? 1 থাকে। এই জন্য কি 1 এর সাথে কে গুণ করলে কি হয়? এই হয়। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের কাজ হচ্ছে কি বলেন তো? আমাদের আমাদের কাজ হচ্ছে মডুলাস মানে মান বের করা। তাহলে এটার মান আমরা বের করব এখন, ঠিক আছে? তাহলে মান বের করার জন্য কি সূত্র? 1 এর i এর সহগ কি? 1 এর উপর স্কয়ার প্লাস j এর সহগ কি? -2 এর উপর স্কয়ার প্লাস k এর সহগ কি? 1 এর উপর স্কয়ার ইকুয়াল √ওভার, তাহলে 1 প্লাস 4 এখানে কি +1 ইকুয়াল কি আছে? √ওভার 1 আর সরি, এটা তো একবারে আমরা লিখতে পারি 4 একে 5 আর একে কি 6। তাহলে কি হলো আমাদের? √6 হলো। আমাদের সূত্র কি ছিল? সূত্র p মাইনাস a ক্রস গুণন b মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস a। তাহলে এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব, ঠিক আছে? তো আমাদের p এর মান যেটা ছিল সেই মানটা আমরা একটু উঠাই নেই। দেখেন আচ্ছা, সরি p লিখতে হবে না আমাদের এখানে। যে p যে বিন্দু দেওয়া আছে প্রশ্নে, যে p এগুলো তো বিন্দু দেওয়া আছে তাই না? বিন্দু b এর অবস্থান, এটার অবস্থান ভেক্টর c ধরে নেব আমরা। তাহলে অবস্থান ভেক্টর গুলো নিয়েই তো আমাদের কাজ করতে হচ্ছে। তাহলে সরাসরি আমরা সূত্র লিখতে পারবো এভাবে যে এটা তো এই পর্যন্ত আমরা হচ্ছে করে নিয়েছি যোগ বিয়োগের কাজটা, এবং সাথে আমরা মানও বের করে নিয়েছি। এখন এখন এই যে পি ইকুয়াল এত বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে সি যদি আপনি ধরেন তাহলে এটা কি হবে? কি 6i - 4j + 4k। 6i - 4j + 4k হলে ন্যূনতম দূরত্বের সূত্র c - a ক্রস b - a ডিভাইডেড বাই b - a মডুলাস। তো এটার মানও আমরা বের করছি, এটার মানও বের করছি। এখন এটা করব, সাথে ক্রস গুণন করব। এখন দেখেন আসছি আমরা এখানে। তাহলে আমরা এখন হচ্ছে সূত্রটা প্রথমে লিখে নেব, যে বা আমরা যদি সূত্রটা লিখি c - a b - a ডিভাইডেড বাই b - a। ওকে, এখন এখানে দেখেন সি, সি এর মানটা আমাদের যে ভেক্টরটা, সেই ভেক্টরটা ছিল এরকম যে 6i। তো এইটা হ্যাঁ লিখে নেই আমরা, 6i - 4j প্লাস 4k, এটা সির মান, ঠিক আছে? এখন এটাকে আমরা মাইনাস করব কি এর মান দ্বারা। তাহলে এর মান আমাদের কি ছিল? 2i প্লাস জে প্লাস, সরি একটু আমাদের লিখতে সমস্যা হচ্ছে মাঝে মাঝে, আমরা এটা ফিক্সড করে নেই। আমাদের এখানে সর্বশেষ ছিল 22k। ওকে, তো এটা যদি আমরা আগে মাইনাস করি, তো মাইনাস করলে আপনারা এটা আলাদা পেজে করে নিন, কারণ এখানে খাতায় জায়গা আটবে না আর কি, কত বড় ম্যাপ। তো এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে কি হবে এখানে? আমাদের এখানে যদি আমরা i কে কমন নেই তাহলে 6 - 2 প্লাস জে কে যদি কমন নেই তাহলে -4, এখানে কি -1 প্লাস কে কে যদি আমরা কমন নেই
এখানে কিন্তু কি থাকবে, +4, আর এই মাইনাস প্লাসে কি -3। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কি থাকবে, 4i, আর এখানে কি থাকবে -4, আর 1 এ দুইটাই মাইনাস আছে অর্থাৎ -5 হবে, 5j। এরপর কি এখানে প্লাস এই 4 থেকে 3 যদি বাদ দেয় তাহলে শুধু এক থাকে অর্থাৎ কে, অর্থাৎ এইটা কিসের মান, এই অংশটার মান। ঠিক আছে, এই অংশটার মান এটা। এখন আমরা মূলত সূত্রটাতে প্রয়োগ করব। তাহলে এইটা আমাদের তো নিচে মান অবস্থায় আছে, আর এই দুইটা তো আবার কি আছে, ক্রস গুণন অবস্থায় আছে, তাই না? তো এটাকে আমরা এভাবে লিখবো যে এটা ক্রস b-a। b-a এর যে মান সেটা আমরা কি পাইছিলাম, যে i -2j প্লাস কে, এটা কি পাইছিলাম, b-a এর বিয়োগ করে এ মানটা পাইছিলাম। এটার সাথে আমাদের কি আছে, এটার সাথে আমাদের আছে যে এই যে এটা ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই আমাদের ছিল এই যে b-a এর মান আমরা কি পাইছিলাম, √6 পাইছিলাম। তো এটাকে আমরা এইভাবে ডিভাইডেড না দিয়ে, আমরা যেহেতু এই দুইটা ক্রস গুণন অবস্থায় আছে, ক্রস গুণন করবো, এই জন্য এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে √6। ঠিক আছে, এটাকে এইভাবে লিখবো। এবং আমাদের হচ্ছে সূত্র ছিল পুরাটার ভিতরে কি, মডুলাসের মধ্যে এটা ছিল। তো মূলত এখন আমরা হচ্ছে পুরাটাই যদি আমরা একটু এইভাবে লিখি, প্রথমে সূত্রটা লিখি, একটু ভালোভাবে লিখি সূত্রটা, আবার c-a অবশ্যই মডুলাস, এখানে আমাদের হচ্ছে কি ছিল, b-a ডিভাইডেড বাই মডুলাস b-a। এটা পুরোটাই আবার মডুলাসের মধ্যে ছিল, এগুলো অবশ্যই ভেক্টর। ওকে, তাহলে যেখানে আমরা এই যে এটাকে এই আকারে লিখে নিতে পারি, প্রথমে আমরা যদি এটাকে এভাবে উঠাই নিই যে 1/√6, এটাকে সামনে নিয়ে নিলাম, নিয়ে প্লাস আমাদের হচ্ছে এই যে এটার সাথে এই দুইটা কি আছে, ক্রস গুণন অবস্থায় আছে না, ঠিক সেই মানটাকে লিখবো। তাহলে c-a এর যে মানটা, সেই মানটা আমরা পাইলাম কি একটু আগেই, দেখেন এই যে 4i-5j প্লাস কে, সেই মানটাকে আমরা লিখবো যে 4i-5j প্লাস কে। এরপরে আমাদের ক্রস গুণন অবস্থায় আছে এই যে পরের মানটা b-a এর মান তাই শিখলাম কি, i-2j প্লাস কে। ওকে, এটাকে আমরা মডুলাসের মধ্যে রেখে দিলাম। এখন এটাকে মূলত আমরা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে যে মডুলাস ছিল আছে এটাকে রাখি √6। তো এই এই দুইটার ক্রস গুণ, তাহলে ক্রস গুণার নিয়ম কি হয়, প্রথমে সহগগুলা উপরে লিখে নেব, i-j কে। ঠিক আছে, এখন এই যে প্রথম যেটা আছে সেগুলো সহগগুলা লিখে নেব। প্রথম কি আছে 4, 5, এখানে আছে 1। এরপরে এটার সহগগুলা লিখে নেব, তাহলে প্রথমটা সহগ কিছু নাই মানে 1 আছে, দ্বিতীয়টা সহগ -2, তৃতীয়টা সহগ কি কে সহগ এখানে কিছু নাই মানে 1 আছে। আর এই যেখানে একটা মডুলাস চিহ্ন আছে, এখানে একটা তাহলে চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট যদি করি তাহলে আমাদের কি হবে, এখানে যা আছে তাই থাক, এটাকে আমরা ক্যালকুলেট করব। এটাকে আমরা ক্যালকুলেট যদি করি তাহলে কি পাবো, প্রথমে যদি আমরা এখানে বাইর থেকে ক্যালকুলেটটা করে নিয়ে আসি, এখানে বসাই দিই, তাহলে কি হবে দেখেন যে আই যদি নেই আমরা, ওকে, আই নিলে কি হবে, এটা এটা গুণন, তাহলে এটা গুণন হলে 5 × 1 = 5, এটা গুণন, আগে মাইনাস হবে, আর 2 × 1 = কি 2, এখানে কি আছে মাইনাস আছে একটা, তাহলে মাইনাস আর মাইনাসে কি +2, তাহলে কি -j। জে যদি নেই তাহলে কি হবে এখানে
এই বরাবর কলাম বাদ, এ বরাবর সারি বাদ, তাহলে 4 একে 4 মাইনাস 1 একে 1। ঠিক আছে, এরপর আমাদের যদি আমরা কে নেই প্লাস কে, তাহলে কি হবে আমাদের? কে নিলে এই বরাবর কলাম বাদ, এ বরাবর সারি বাদ, তাহলে 4 দুগুণে 8। অবশ্যই এখানে কি আছে, মাইনাস আছে, এই জন্য -8 হবে। -8 আর 5 একটি কি 5 -5। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কি হয়? আচ্ছা, প্রথমটাতে তো ভুল করছি আমরা। যদি আই নেই এবারে, তাহলে 5 একে 5 আর তুলতে ভুলেছিল, এখানে -5 হবে। এই যে এখানে -5 আছে না, -5, এখানে তো শুধু 5 দিছি, এই জন্য ভুল হয়েছে আমাদের এখানে। তাহলে প্রথমটা কি হবে? মাইনাস হবে। তাহলে এখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কি হবে? এখানে 2 থেকে 5 যদি বাদ দেয় তাহলে -3 থাকে, প্রাইস আই। এখানে কি, এখানে ওই যে 4 থেকে যদি 1 বাদ দেয় তাহলে 3 থাকে, আর এখানে কি আছে? মাইনাস জে আছে, তাহলে মাইনাস প্রাইস জে। এরপরে সর্বশেষটা আমাদের কি ছিল? তাহলে সর্বশেষটা আমাদেরকে আবার ক্যালকুলেট করতে হবে। কে যদি নেই তাহলে আমাদের এই যেখানে মাইনাস আছে না, তাহলে 5 একে কি -5 আর সূত্রের একটা মাইনাস। এই যে এটা যদি আবার দেখেন কি এটা, তাহলে এই বরাবর কি বাদ, কলাম বাদ, এই বরাবর সারি বাদ, তাহলে 4 দুগুণে 8, তাহলে -8 সূত্রের মাইনাস। 5 একে কি 5, এখানে মাইনাস আছে, তাহলে -5 আর মাইনাস কি +5। তাহলে এটা কি হয়? এখানেও হয় -5 কে, তাহলে এখানে লিখবো মাইনাস, এটা ক্যালকুলেট করলে আমাদের এরকম হচ্ছে, তাহলে -5 কে। তাহলে এই মানটা এখন আমরা এখানে বসাবো। ঠিক আছে, থ্রাইস আই মাইনাস থ্রাইস আই মাইনাস থ্রাইস জে মাইনাস থ্রাইস কে, সেই মানটা সরাসরি আমরা এখন এখানে বসাই নেব। যদি মানটা বসাই আমরা এখানে, তাহলে কি হয় দেখেন, মাইনাস থ্রাইস আই মাইনাস থ্রাইস জে মাইনাস থ্রাইস কে। ওকে, মডুলাস এটা ছিল তাই দিয়ে নিলাম। আচ্ছা, এখন মূলত আমাদের কাজ শেষ, এখন আবার আমরা মডুলাস করবো। তো মডুলাস করলে কি হবে? আমাদের এই মানটা যা আছে আমরা তাই রেখে দিতে পারি। এখানে দেখেন যে এটাকে যদি আমরা এখন এইভাবে লিখি যে -5i -5j -5k divided by √6। এখন এটার মান কিভাবে বের করবো আমরা? রুট ওভার উপরে এগুলা তো মডুলাস হবে, শুধু আমাদের মান যেটা বের করতে হয় সহগগুলার কি, মানে উপাংশের সহগগুলার উপর স্কোয়ার হয়। তাহলে এটা যদি আমরা মান বের করি তাহলে কি হবে? -3-র উপর স্কোয়ার প্লাস -3-র উপর স্কোয়ার প্লাস -3-র উপর স্কোয়ার ডিভাইডেড বাই কি √6, যা আছে তাই থাকবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হবে? উপরে হচ্ছে √9 প্লাস 9 প্লাস 9 ডিভাইড বাই নিচে কি হবে √6। এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে 3,27 √কত 27 ডিভাইড বাই √6। ঠিক আছে, এই পর্যন্ত যদি আপনারা রেখে দিতে চান তাহলে এই পর্যন্ত রেখে দিতে পারবেন, অথবা এটাকে যদি আপনি ভাঙ্গায় লিখতে চান তাহলে এটাকে এইভাবে ভাঙ্গা যায় আবার, যে 3√3, উপরে 3√3 আমরা করতে পারি
এটাকে যদি আর নিচে আমরা করতে পারি কি, √2 √3, এই দুটাকে গুণ করলে কি হয়, √6 হয়। আর 3 √3 করলে কত হয়, √27 হয়। কিভাবে 27 হয়, আপনি যদি এটাকে স্কোয়ার করেন, ঠিক আছে, যেমন 3 √3 স্কোয়ার করলেন, তাহলে আহ, এখানে কত হয়, 3 × 9, আর রুট আর স্কোয়ার কি কাটে যায়, কাটে গেলে মূলত কি হয়, 27 এটাকে মূলত মানগুলা এইভাবে বের করতে হয় আর কি, রুট করার জন্য। ঠিক আছে, তার উপরে একটা রুট দিলে আমাদের হচ্ছে 27 চলে আসে। তাহলে এখান থেকে আবার আমরা কি করতে পারি, এখান থেকে দেখেন যে তো এই জায়গাটাকে যদি আপনি আরো ভেঙে লিখতে চান, অর্থাৎ বই যেভাবে আছে আপনি এটা এটা যদি কাটে দেন, তাহলে কি থাকে, 3 ÷ √2 থাকে। বা আপনি যদি উপরে এবং নিচে যদি একটা √2 একটা যদি গুণ করে দেন, তাহলে কি হবে, 3 √2 উপরেও নিলেন একটা, নিচেও নিলেন একটা, √2 আগে থেকে একটা আছে, আর উপরে একটা √2 নেওয়ার কারণে নিচেও আর একটা √2 নিলেন। এভাবে যদি নেন, তাহলে কি দাঁড়াবে, এই যে দুইটা √2 কি হয়, √2 √2 মিলে কি হয়, একটা 2 হয় শুধু। আবার একটা 2 কে ভাঙালে দুটা √2 হয়। তাহলে এখানে আপনি লিখতে পারবেন যে 3 √2 কি 2। এটাই মূলত কি অ্যান্সার। বই এই পর্যন্ত আছে, আপনারা যদি ভেঙে এই পর্যন্ত লিখতে পারেন লিখবেন, না হলে ওই যে উপর পর্যন্ত যেটা বের করছেন ওই পর্যন্ত লিখে দিলেই হবে। আমি যদি এখন একটা আপনাদেরকে বইটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের উত্তর চলে আসছে এখানে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত উত্তর চলে আসছে। তাহলে ইহাই ন্যূনতম দূরত্ব। তো এই পর্যন্ত আপনারা ম্যাথটা করে দিলেই হয়ে যাবে। তো এখন বাকিটা আমরা, আমি ভেঙে ভেঙে করে দেখাই দিলাম ক্যালকুলেশন গুলা, বাকিটা আপনারা নিজেরাও ওইভাবে ভেঙে ভেঙে করবেন, প্লাস বইটা দেখলেও নিজেরাই বুঝতে পারবেন।